নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো মাঝখানে অনেকদিন একটু গ্যাপ হয়ে গেছে একটু টেকনিক্যাল ইস্যুর জন্য। তো যাই হোক, আবার আমরা ফিরে এসেছি পলিটি সেশন নিয়ে, যেখানে আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে অ্যানালাইসিস করছি। ঠিক আছে, এই মাঝখানের গ্যাপটা আমি চেষ্টা করব কিছুটা মিনিমাইজ করার, একটা দুটো ভিডিও এক্সট্রা দিয়ে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ডিপিএসপির ওপর আজকের কোশ্চেন আছে মেনলি। শুরু করছি সেট 8। দ্য আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ ডিল উইথ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির যে কনসেপ্ট, সেই আর্টিকেল গুলো কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে আছে। আচ্ছা, ডিপিএসপি নিয়ে আমরা যদি কথা বলি, ডিপিএসপি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এটা হচ্ছে আমাদের আর্টিকেল 36 থেকে 51 এর মধ্যে আছে, যেটা হচ্ছে আমাদের পার্ট 4 এ আছে। ঠিক আছে, পার্ট 4 এর মধ্যে ডিপিএসপি আছে। আচ্ছা, ডিপিএসপি এর কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে? কনসেপ্ট যদি দেখি, তাহলে ডিপিএসপি এর কনসেপ্ট নেওয়া হয়েছে আমাদের আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে, এবং এই আয়ারল্যান্ড থেকে যে কনসেপ্ট নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড এই কনসেপ্টটা কোথা থেকে নিয়েছে? না, আয়ারল্যান্ড এই কনসেপ্টটা নিয়েছে স্প্যানিশ কনস্টিটিউশন থেকে বা স্পেন থেকে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার আমরা দেখে নিলাম 36 to 51 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো। The purpose of the inclusion of directive principle of state policy in the Indian constitution is to establish, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনে ডিপিএসপি, ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে ইনক্লুড করা হয়েছে, তার মেন মোটো কি ছিল সেটাই এখানে বলা হয়েছে। মেন পারপাস কি ছিল? পলিটিক্যাল ডেমোক্রেসি, সোশিয়াল ডেমোক্রেসি, গান্ধিয়ান ডেমোক্রেসি, সোশিয়াল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি। এখানে যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে সোশিয়াল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে ইকোনমিক ডেমোক্রেসির কথা যদি আমরা বলি, তাহলে ইকোনমিক ডেমোক্রেসি আমাদের কত নম্বর আর্টিকেলের মাধ্যমে আহ মান্যতা দেওয়া হয়েছে, সেটা যদি আমরা দেখি, আর্টিকেল 39। ঠিক আছে, আর্টিকেল 39-এ কি বলছে? ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের কনসেপ্ট দেওয়া আছে। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। ঠিক আছে, এই কনসেপ্ট কোথায় দেওয়া আছে? আমাদের ডিপিএসপি তে দেওয়া আছে আর্টিকেল 39 এর মাধ্যমে। আর কি দেওয়া আছে এখানে? প্রপার ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্সেস অফ দ্য কান্ট্রি ফর দ্য কমন গুড। এটা আমরা সোশিয়াল প্লাস ইকোনমিক দুটো ক্ষেত্রেই ধরতে পারি। আচ্ছা, সোশিয়ালের আরো বেস্ট কনসেপ্ট যদি আমরা দেখি, তাহলে আর্টিকেল 38, যেখানে ওয়েলফেয়ার স্টেটের কথা বলা হয়েছে। ওয়েলফেয়ার স্টেটের কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল 38-এ বলা হয়েছে। আরো যদি আমরা দেখি, তাহলে আর্টিকেল 39A তে দেখবো আমরা, যেখানে ফ্রি লিগ্যাল এইডের কথা বলা আছে। ফ্রি লিগ্যাল এইডের কথা বলা আছে। এগুলো হচ্ছে সব সোশিয়ালিস্টিক কনসেপ্ট। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটা আমরা ইকোনমিক কনসেপ্ট হিসেবে দেখতে পারি। ঠিক আছে, the enforcement of the directive principle depends mostly on, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল যে এনফোর্স করা হবে সেটা কার উপর ডিপেন্ড করছে মেনলি? দ্য কোর্টস অ্যান্ড এফেক্টিভ অপোজিশন ইন পার্লিয়ামেন্ট, রিসোর্সেস অ্যাভেলেবল টু দ্য গভর্নমেন্ট, পাবলিক কোঅপারেশন। আচ্ছা, এক্ষেত্রে ইন কোর্টস হবে না, কারণ ডিপিএসপি আমরা জানি জাস্টিসিয়েবল নয়, নন জাস্টিসিয়েবল ডিপিএসপি। ঠিক আছে, নন জাস্টিসিয়েবল, অর্থাৎ এটা ফান্ডামেন্টাল রাইটস এর মতো, আমরা রিট জারি করে কোর্টের কাছে যেতে পারি না। তাহলে এটা কি? এটা রিসোর্সেস অ্যাভেলেবল টু দা গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের কাছে যা রিসোর্স অ্যাভেলেবল থাকবে, সেটার ডিস্ট্রিবিউশন, সেটার ইকুয়াল ডিস্ট্রিবিউশন মেনলি ওয়েলফেয়ার স্টেটের মোটো, এবং সেটাই হচ্ছে ডিপিএসপির মোটো। ঠিক আছে, who described the directive principle of state policy as a noble feature of the constitution of India, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে নোবেল ফিচার হিসেবে কে বলেছেন? এটা হচ্ছে আমাদের বলেছেন কনস্টিটিউশনের যিনি ফাদার, ডক্টর বি আর আম্বেদকর, উনি বলেছেন যে ডিপিএসপি একটা নোবেল ফিচার। যার মেন মোটো, ডিপিএসপির মেন মোটো আমরা অনেকবারই বলেছি, সেটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। ঠিক আছে, ওয়েলফেয়ার স্টেট। ওকে, the DPSP may be classified into which of the following parts for the sake of convenience study? ডিপিএসপি কে কোন পার্টে ফেলা যেতে পারে ফর দ্য সেক অফ কনভিনিয়েন্স স্টাডির ক্ষেত্রে? সোশিয়ালিস্ট, গান্ধিয়ান, লিবারেল, ইন্টেলেকচুয়াল, অল অফ দ্য অ্যাবাভ। এখানে অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, একটা একটা করে আমরা যদি দেখি, সোশিয়াল কনসেপ্ট। ঠিক আছে, সোশিয়াল কনসেপ্ট আমরা আগেও দেখেছি।
সোশ্যাল কনসেপ্টের মেন যেটা আর্টিকেল 38 কি বলা আছে, ওয়েলফেয়ার স্টেটের কথা বলা আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সোশিয়ালিস্টিক কনসেপ্ট, ওয়েলফেয়ার স্টেট। আর এর মধ্যে কি বলা আছে, আর্টিকেল 39 এতে বলা আছে ফ্রি লিগ্যাল এইডের কথা, যেটা একটা সোশিয়ালিস্টিক কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা, আর্টিকেল 39 কি বলা আছে, আর্টিকেল 39 বলা আছে হচ্ছে রিসোর্সেস ডিস্ট্রিবিউশনের কথা, প্রপার ডিস্ট্রিবিউশন অফ ম্যাটেরিয়াল রিসোর্সেস, প্রপার ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্সেস। ঠিক আছে, এটাও একটা সোশ্যালিস্টিক কনসেপ্ট। গান্ধীয়ান কনসেপ্টের মধ্যে আমরা কি দেখব, গান্ধীয়ান কনসেপ্ট যদি দেখি, সবার ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আর্টিকেল 40। আর্টিকেল 40 তে কি বলা আছে, আর্টিকেল 40 তে বলা আছে হচ্ছে ভিলেজ পঞ্চায়েত বা পঞ্চায়েতি রাজের কথা বলা আছে, টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত অ্যাজ দ্য ইউনিট অফ সেলফ গভর্নমেন্ট। ঠিক আছে, ভিলেজ পঞ্চায়েত হিসেবে লিখে রাখছি, ভিলেজ পঞ্চায়েত। আচ্ছা, আর কিসের কথা বলা আছে, আর্টিকেল 43 এর কথা যদি আমরা বলি, তাহলে কটেজ ইন্ডাস্ট্রি প্রমোশনের কথা বলা আছে। কটেজ ইন্ডাস্ট্রি ইন্ডিভিজুয়াল ভাবে বা কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে কটেজ ইন্ডাস্ট্রি প্রমোশনের কথা বলা আছে। এগুলো হচ্ছে গান্ধীয়ান কনসেপ্ট। আর লিবারেল কনসেপ্টের মধ্যে কি দেখবো আমরা, লিবারেলটা এখানে লিখছি। আচ্ছা, লিবারেল কনসেপ্টের মধ্যে আমরা দেখবো আর্টিকেল 44, যেখানে কি বলা আছে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা আছে, এটা একটা লিবারেল কনসেপ্ট। আর্টিকেল 45, আর্টিকেল 45 এ কি বলা আছে, আর্টিকেল 45 এ বলা আছে আর্লি চাইল্ডহুড কেয়ার, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আপ টু 6 years of every children। ঠিক আছে, তো এটাও একটা লিবারেল কনসেপ্ট। এটা হচ্ছে আমাদের 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর মাধ্যমে। অ্যাকচুয়ালি এটা আগে হচ্ছে আমাদের 14 বছর পর্যন্ত শিশুদের এডুকেশনের কথা বলা হয়েছিল, যেটা আর্টিকেল 21 এর আন্ডারে ফান্ডামেন্টাল রাইটস এ কনভার্ট হয়ে গেছে এই 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর মাধ্যমে। ঠিক আছে, এটা আগে আমি আলোচনা করেছি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এর মধ্যে কোনটা ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, স্টেট টু সিকিউর সোশিয়াল অর্ডার ফর দ্য প্রমোশন অফ দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। ঠিক আছে, সোশিয়াল অর্ডার ফলো করা, প্রমোশন অফ দ্য ওয়েলফেয়ার পিপুলের জন্য, এটা হচ্ছে আর্টিকেল 38, অনেক সময় ধরে আমরা আলোচনা করছি। ফ্রি লিগ্যাল এইড ইকুয়াল জাস্টিস, এটা হচ্ছে আর্টিকেল 39A, এটা আমরা অনেক সময় ধরে আলোচনা করছি। জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশনস ফর ওয়ার্ক অ্যান্ড মেটার্নিটি রিলিফ, এটা হচ্ছে আমাদের আর্টিকেল 42 তে বলা আছে। তাহলে এগুলো সবগুলোই ডিপিএসপি এর মধ্যে পড়ছে, কারণ ডিপিএসপি আমরা কি জানি, আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 হচ্ছে ডিপিএসপি। তাহলে অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য অবজেক্টিভ অফ দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এর মধ্যে কোনটা অবজেক্টিভ নয় ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, টু এস্টাবলিশ এ ওয়েলফেয়ার স্টেট, টু এনশিওর সোশিয়াল, আচ্ছা ইজ নট, আচ্ছা, টু এনশিওর সোশিও ইকোনমিক ওয়েলফেয়ার, টু প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, আচ্ছা এস্টাবলিশ রিলিজিয়াস স্টেট, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এটা আমাদের ডিপিএসপির মোটো নয়। ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট হচ্ছে আর্টিকেল 38 এ বলা আছে, এটাও সেম সোশিও ইকোনমিক ওয়েলফেয়ার, এটাও আর্টিকেল 38 এই বলা আছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, এটা হচ্ছে আর্টিকেল 51 এ বলা আছে। ঠিক আছে, টু প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। চলো, the purpose of directive principle of state policy is to lay down positive instruction which would guide state policy at all levels, implement Gandhiji's idea for a decentralized state, check the use of arbitrary powers by the government, promote welfare of the backward sections of the society। আচ্ছা, এর মধ্যে এটাই হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির পারপাস। ঠিক আছে, ইমপ্লিমেন্ট গান্ধীজ আইডিয়া ফর এ ডিসেন্ট্রালাইজ স্টেট, এটা নয়, এটা আছে কনসেপ্টের মধ্যে কিন্তু এটা পারপাস নয়। আরবিট্রারি পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট, এটা তো নয়ই। এবং প্রমোট ওয়েলফেয়ার স্টেটের কথা বলা আছে, অনলি ব্যাকওয়ার্ড সেকশনের জন্য নয়। ঠিক আছে, সবার জন্য এটা বলা আছে, কারণ আর্টিকেল
39এই আমরা দেখেছি যে স্টেটের যে রিসোর্স আছে সেটা সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশনের কথা বলা আছে, সেটা শুধু ব্যাকওয়ার্ড সেকশনস এর জন্য নয়। ওকে, আচ্ছা, which one of the following directive principles was inserted by the constitution 42nd constitution amendment act 1976 এর মাধ্যমে কোনটা ইনসার্ট করা হয়েছে? আচ্ছা, the state shall minimize inequalities in income। আচ্ছা, এটা আমাদের বলা আছে হচ্ছে 38A তে, অর্থাৎ 38 এতে এটা বলা আছে। ইকুয়াল জাস্টিস এন্ড ফ্রি লিগ্যাল এইড, এটার কথা আমাদের কিসে বলা আছে? এটা হচ্ছে 39A তে বলা আছে। প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটিজ, প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটিজ, এটা হচ্ছে আমাদের এটা কত নম্বর আর্টিকেল? এই আর্টিকেলটা আমি বলছি। প্রভিশন ফর আর্লি চাইল্ডহুড কেয়ার, এটা হচ্ছে আমাদের আর্টিকেল হচ্ছে 45 বলা আছে। ঠিক আছে, আচ্ছা, স্টেট শ্যাল মিনিমাইজ দ্য ইনইকুয়ালিটিজ ইন ইনকাম। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাড করা হয়েছে। ইনইকুয়ালিটিজ ইন ইনকাম এটা আমাদের অ্যাড করা হয়েছে 1978 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, ইকুয়াল জাস্টিস এন্ড ফ্রি লিগ্যাল এইড, এটাই আমাদের অ্যাড করা হয়েছে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যেটা হচ্ছে 1976 এ অ্যাড করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটিস, এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের 43B তে আছে। ঠিক আছে, আর্টিকেল 43B তে আছে। এটা অ্যাড করা হয়েছে আমাদের 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর মাধ্যমে। আচ্ছা, আর প্রভিশন ফর আর্লি চাইল্ডহুড কেয়ার, এটা তো আমরা আগেই আলোচনা করছি, 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 তে এটা চেঞ্জ করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি আগে ছিল হচ্ছে আমাদের কি বলবো, এটা আমাদের আগে ছিল 14 বছর অবধি আমাদের এডুকেশন সবাইকে প্রোভাইড করে, যেটা আমাদের আর্টিকেল 21A রাইট টু এডুকেশনের আন্ডারে, ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে চলে গেছে এটা। ঠিক আছে, এটাও 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর মাধ্যমে। ওকে, Article 40 of the Constitution of India advises the state of work for, আচ্ছা, আর্টিকেল 40 কি বলেছে? ইউনিফর্ম সিভিল কোড বলেনি, এটা হচ্ছে আর্টিকেল 44 এ বলা আছে। অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, এটা হচ্ছে আর্টিকেল 40 তে বলা আছে। আচ্ছা, কনস্টিটিউশন অফ মিউনিসিপ্যালিটিজ এর কথা বলা নেই। লিভিং ওয়েজেস ফর ওয়ার্কার্স, লিভিং ওয়েজেস ফর ওয়ার্কার্স, এটা হচ্ছে আর্টিকেল 43 তে বলা আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। Article 46 of the Constitution of India refers to the promotion of educational and economic interests of religious minorities এর কথা বলা নেই এখানে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এন্ড আদার উইকার সেকশনস, এটাই হচ্ছে এখানে কারেক্ট অপশন। আর্টিকেল 46 এ যে প্রমোশনাল অফ এডুকেশনের কথা বলা আছে সেটা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এবং আদার উইকার সেকশনস এর ক্ষেত্রেই বলা আছে। In India, separation of judiciary from executive is enjoyed by, আচ্ছা, এটা হচ্ছে প্রিয়াম্বলের দ্বারা নয়, ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি দ্বারা। কারণ সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, এটা হচ্ছে আমাদের আর্টিকেল 40 আন্ডার বলা আছে। আর্টিকেল, সরি, আর্টিকেল 40 নয়, আর্টিকেল 50, ভুল বললাম। আর্টিকেল 40 তে হচ্ছে ভিলেজ পঞ্চায়েতের কথা বলা আছে। ঠিক আছে, চলো নেক্সট। A uniform civil code mentioned in the directive principle of state policy ensure economic equality, national security, national integration, support of weaker sections of the society। আচ্ছা, এটা আমাদের আর্টিকেল 44 এর আন্ডারে যে, আর্টিকেল 44 এর আন্ডারে যে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি এর কথা বলা আছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেশনের কথা বলে। কেন বলে? না, সিভিল যে ল, সিভিল ল বা পার্সোনাল ল যেটাকে বলা হয়, সেটা কি, সেটা বিভিন্ন রিলিজিয়াস গ্রুপের ক্ষেত্রে বিভিন্ন রকম, তারা নিজস্ব নিজস্ব রিলিজিয়াস অ্যাফেয়ার্স নিজেদের মতো করে পালন করে, যেগুলো হচ্ছে পার্সোনাল লস। তো ইউনিফর্ম সিভিল কোড কি বলছে? সবার জন্য একটা ইউনিফর্ম সিভিল, পার্সোনাল লটা সবার জন্য একটা ইউনিফর্ম থাকবে, অর্থাৎ এটা একটা ইন্টিগ্রিটির পার্ট। ঠিক আছে, ন্যাশনাল ইন্টিগ্রিটি অর্থাৎ ভ্রাতৃত্ববোধ বা ফ্র্যাটার্নিটির যে বার্তা, সেটা কিন্তু এই ইউসিসির মাধ্যমে দেওয়া হয়। তো তার জন্য এটা ন্যাশনাল ইন্টিগ্রেশনের কথা বলা হয়। সবার জন্য যদি একই রকমের ল থাকে তাহলে সেটা একটা ইন্টিগ্রেশনের ব্যাপার। যদি সবার জন্য আলাদা আলাদা পার্সোনাল ল থাকে, সেটা অবশ্যই ডিভাইডের ক্ষেত্রে
বেশি কার্যকরী, যদিও রিলিজিয়াস অ্যাফেয়ার্স এর কথা আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর বলা আছে, তবু এটা পার্সোনাল ল, মানে আমাদের যে রিচুয়ালস গুলো আছে সেগুলো, যে তার মধ্যে যে ল গুলো, যেমন আবার ম্যারেজ ল যেটাকে আমরা বলছি, ডিভোর্স ল যেটাকে বলছি, মুসলিমদের ক্ষেত্রে যেমন তালাক সিস্টেম, আমাদের ক্ষেত্রে ডিভোর্স সিস্টেম, এই সিস্টেম গুলোর কথা এখানে মেনলি বলা হয়েছে, ঠিক আছে। Which article of the Constitution enjoins the state to provide for a social order in which justice, social, economic and political freedom is ensured? অসাধারণ একটা কোশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আর্টিকেল 38 এ বলা হয়েছে। আর্টিকেল 39 যদি আমরা দেখি, ফ্রি লিগ্যাল এইড হচ্ছে আর্টিকেল 39 এতে বলা আছে। আর্টিকেল 39 এ যদি আমরা দেখি তাহলে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের কথা বলা আছে, অ্যাডিকুয়েট লাইভলিহুড টু অল সিটিজেন্স এর কথা বলা আছে। আর কি বলা আছে, আমাদের যে ম্যাটেরিয়াল রিসোর্স আছে সেটা সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশনের কথা বলা আছে, ঠিক আছে। প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ এর কথা বলা আছে আর্টিকেল 39 এর মাধ্যমে। চলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেলস ডিরেক্ট দ্য স্টেট গভর্নমেন্ট টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত? আছে, এটা আগে একবার হয়েছে, এটা হচ্ছে আর্টিকেল 40 তে ভিলেজ পঞ্চায়েতের কথা বলা আছে, ঠিক আছে। আর্টিকেল 48 যদি আমরা দেখি, আর্টিকেল 48 এ বলা আছে টু অর্গানাইজ কালচারাল এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি, কালচারাল অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি, ঠিক আছে, হাজবেন্ডারি অ্যান্ড প্রহিবিশন অফ স্লটারিং অফ কাউ, অ্যান্ড প্রহিবিশন অফ স্লটারিং অফ কাউ, অর্থাৎ গরুর পাচার করা এবং গরুর পাচার নিষিদ্ধ করা কথা বলা আছে, এবং অ্যানিমাল হাজবেন্ডারির প্রমোশনের কথা বলা আছে আর্টিকেল 48 এ। আর আর্টিকেল 50 তে কি বলা আছে? আর্টিকেল 50 তে বলা আছে সেপারেশন অফ পাওয়ার, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ এর কথা বলা আছে, জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, এটা হচ্ছে আর্টিকেল 50 তে বলা আছে। চলো, which article of the Constitution of India has the provision of participation of workers in management of the industry? অর্থাৎ ওয়ার্কারদের যে ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টে যে পার্টিসিপেশন, এটা কোন আর্টিকেলের আন্ডারে বলা আছে? এটা হচ্ছে আর্টিকেল 43 এর আন্ডারে বলা আছে, ঠিক আছে। আর্টিকেল 43 এর কথা যদি বলি তাহলে হচ্ছে লিভিং ওয়েজের কথা বলা আছে, লিভিং ওয়েজ। আর কি, আর কিসের কথা বলা আছে? কটেজ ইন্ডাস্ট্রির কথা বলা আছে, কটেজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 45 আমরা আগে অনেকবার আলোচনা করেছি। আর্টিকেল 45 আমাদের আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের কথা বলা আছে আপ টু এজ অফ 6 ইয়ার্স। আচ্ছা, আর্টিকেল 47 কি বলছে? আর্টিকেল 47 বলছে প্রহিবিশন অফ ইনটক্সিকেটিং ড্রাগস, প্রহিবিশন অফ ইনটক্সিকেটিং ড্রাগস, এটা হচ্ছে আমাদের আর্টিকেল 47 এ বলা আছে। চলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড? এদের মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করেনি সেটা আমাদের দেখতে হবে। আর্টিকেল 39 ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগ্যাল এইড এর কথা বলা আছে, এটা একদম কারেক্টলি ম্যাচ। এটা আমাদের অ্যাড করা হয়েছে কিসের মাধ্যমে? না, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে এটাকে অ্যাড করা হয়েছে। আর্টিকেল 40 অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, এটা একটা গান্ধীয়ান প্রিন্সিপাল, এটাও ঠিক আছে। আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড, এটাও ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দুটো স্টেটে আছে, একটা হচ্ছে গোয়া, আর রিসেন্টলি একটা স্টেটে হয়েছে সেটা হচ্ছে ইউকে, মানে উত্তরাখণ্ডে এটা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড, এটা মনে রাখতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্সপেক্টিভে। আর্টিকেল 48 সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, এটা হচ্ছে আমাদের আর্টিকেল 50 তে বলা আছে, আর্টিকেল 50। আর্টিকেল 48 এ কি বলা আছে? আর্টিকেল 48 এ অ্যানিমেল হাজবেন্ডারি কথা বলা আছে, অ্যানিমেল হাজবেন্ডারি অ্যান্ড prohibition of slaughtering of cow, prohibition of slaughtering
অফ কাউ, এটার কথা হচ্ছে বলা আছে আমাদের আর্টিকেল 48। তাহলে আর্টিকেল 48 ইজ দ্য রাইট অ্যান্সার, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। The directive principle of state policy is a check which is paid on the bank's convenience. Who told it? Directive principle কে হচ্ছে ব্যাংকের চেকের কথা, চেক পেড অন দ্য ব্যাংকস কনভিনিয়েন্স, ব্যাংকের ইচ্ছে চেকের কথা বলা হয়েছে। এটা হচ্ছে বলেছে আমাদের কেটি সাহা। ঠিক আছে। বি আর আম্বেদকর নোবেল ফিচার বলেছেন। কে মুন্সি সেরকম ইম্পর্টেন্ট কোনো ভার্ডিক্ট নেই এটা নিয়ে, রাজেন্দ্র প্রসাদেরও নেই, এটা বলেছেন আমাদের কেটি সাহা। ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড, এদের মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করেনি? আর্টিকেল 42 টু সিকিউর জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশনস অফ ওয়ার্ক অ্যান্ড ম্যাটারনিটি লিভ, এটা হচ্ছে আর্টিকেল 42। ঠিক আছে। আর্টিকেল 40 অর্গানাইজ অফ ভিলেজ পঞ্চায়েত, প্রচুর বার হয়েছে, এটাও ঠিক আছে। প্রহিবিশন অফ ইনটক্সিকেটিং ড্রাগস 47, এটাও ঠিক আছে। আর্টিকেল 50 টু প্রোটেক্ট অল মনুমেন্টস অফ হিস্টোরিক অ্যান্ড ন্যাশনাল ইম্পর্টেন্স। আচ্ছা, আর্টিকেল 50 তে আমরা আগে দেখেছি সেপারেশন অফ এক্সিকিউটিভ ফ্রম জুডিশিয়ারি বা জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভের কথা বলা আছে। প্রোটেক্ট অল মনুমেন্টস অফ হিস্টোরিক অ্যান্ড ন্যাশনাল ইম্পর্টেন্স, এটা বলা আছে আমাদের আর্টিকেল 49 এ। আর্টিকেল 49 এ এটার কথা হচ্ছে বলা আছে। ওকে, চলো। আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোইং দ্য প্রভিশন ফর দ্য প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সেফগার্ডস অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ আর ফাউন্ড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অনলি ইন দ্য ডিপিএসপি, অনলি ইন দ্য ফান্ডামেন্টাল রাইটস? আচ্ছা, এটা হচ্ছে আমাদের বোথ ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটস দুটোর ক্ষেত্রেই বলা আছে। আচ্ছা, ডিপিএসপি এর ক্ষেত্রে কত বলা আছে? আর্টিকেল 48 এ, আর্টিকেল 48 এ এতে কি বলা আছে? টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড টু সেফগার্ড দ্য ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ অফ দ্য কান্ট্রি। আর ফান্ডামেন্টাল ডিউটিজ এ কোথায় বলা আছে? ফান্ডামেন্টাল ডিউটিজ হচ্ছে আর্টিকেল 51 এ হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজ, আমরা জানি। এটার যে জি আছে সেই জি তে হচ্ছে এই ফরেস্ট সেফগার্ডের কথা বলা আছে। তাই এটা বোথ এ অ্যান্ড বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো আজকের মতো এই পর্যন্তই। হোপ ইউ এনজয় দ্য সেশন। অনেকদিন বাদে এই সেশনটা কন্ডাক্ট করলাম, আশা করি ভালো লাগছে। আমি চেষ্টা করছি বাকিগুলো রিশিডিউল করে দেওয়ার, যাতে ফ্লোটা চলে আসে আমাদের। ঠিক আছে, চলো, টাটা, থ্যাংক ইউ এভরিওয়ান।